উৎসবের চক্রান্তের হাত থেকে কাকনকে বাঁচিয়ে নিল দুর্গা। অবাক হয়ে গেল স্বয়ংবর। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কাকন নাচের প্র্যাকটিস করছে আর সানভি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ঠিক তখনই সানভিকে ফোন করে কৌশিকী আর বলতে থাকে, কাকনকে রিহার্সেলে নিয়ে যাবি না? তখনই সানভি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ বড়দি, হয়ে গেছে প্রায়, এখনই আমরা বেরোচ্ছি। এই বলে কাকনকে সানভি বলতে থাকে, কাকন চলো, আমাদের রিহার্সেলে যেতে হবে তো, রিহার্সেলে যাবে না? তারপরেই কাকনের বন্ধুদেরকে নিয়ে সানভি বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে স্বয়ংভু ওর দলবল নিয়ে আশ্রমের দিকে যায়। তখনই একটা বাচ্চা আশ্রমে যেতে ওদেরকে দেখেই তাড়াতাড়ি করে কালবশ মামার কাছে যায় আর গিয়ে বলতে থাকে, মাস্টারজি মাস্টারজি, কয়েকজন লোক এখানে আসছে। তখনই এই কথা শুনে কালবশ মামা অবাক হয়ে যায়, বলতে থাকে, কারা আসছে? তখনই ছেলেটার কথা শুনেই কালবশ মামা বুঝে ফেলে যে নিশ্চয়ই স্বয়ংভু এসেছে। তারপরে কালবশ মামা দুর্গাকে ডাকতে থাকে। তখন দুর্গা আসলেই কালবশ মামা বলতে থাকে, দুর্গা তুই এখান থেকে চলে যা, চলে যা এখান থেকে। তখন দুর্গা বলে, কোথায় যাব কালু দাদা, কি হয়েছে? তখনই কালবশ মামা বলতে থাকে, দেখ, ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট থেকে এসেছে, তোকে হয়তোবা ওরা ইন্টারোগেট করবে, তুই চলে যা, এখান থেকে চলে যা। তখন দুর্গা বলে, আরে কালু দাদু, তুমি বুঝতে পারছো না। তখনই কালবশ মামা বলতে থাকে, আমার দিব্যি বলছি, তুই যদি এখন না যাস তাহলে তুই মরামুখ দেখবি আমার। তখন এই কথা বলে দুর্গা বলতে থাকে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এই বলে দুর্গা পাশের রুমে দাঁড়িয়ে পড়ে। তখনই স্বয়ংবর আসে। স্বয়ংবুকে দেখে কালবশ মামা চমকে যায়। ওইদিকে দুর্গা স্বয়ংবুকে দেখতে থাকে আর মনে মনে বলতে থাকে, এটা কে? এটাই কি সেই স্বয়ংবু? এই কথা বলে দুর্গা অবাক হয়ে স্বয়ংবুকে দেখতে থাকে। ওইদিকে স্বয়ংবুকে দেখে কালবশ মামা বলতে থাকে, স্বয়ংবু তুই এখানে? তখন স্বয়ংবু বলতে থাকে, কালবশ মামা, ওই মেয়েটা কোথায়? মেয়েটাকে ডাকো তুমি। তখন কালবশ মামা বলতে থাকে, না, কোনো মেয়েকে আমি ডাকবো না এখানে। তখনই স্বয়ংবু নিজের লোকদেরকে ভিতরে পাঠিয়ে দেয় যে ওই মেয়েটা কোথায় আছে দেখতে। কিন্তু ওর লোকগুলো এসে বলতে থাকে, স্যার, এখানে কেউ নেই, কোনো মেয়ে নেই। তখনই স্বয়ংবু বলতে থাকে, কালবশ মামা বলো, মেয়েটা কোথায়? তখন কালবশ মামা বলতে থাকে, দেখ স্বয়ংবু, তুই কিন্তু এখানে কোনো রকম কোনো সিনকেট করবি না, বুঝতে পেরেছিস? তুই আমার আশ্রমের কোনো মেয়ে বা ছেলেকে জিজ্ঞাসাবাদ করবি না। তখন স্বয়ংবু বলতে থাকে, কেন কালবশ মামা, তুমি কি মেয়েটাকে লুকোতে চাইছো? দেখো, পিথা বলেছে যে ওই মেয়েটা ওকে ঠেট করেছে, তাই সেদিন কি হয়েছিল আমার জানা দরকার। তখন কালবশ মামা বলে, না, কোনো জানার দরকার নেই, ও আশ্রমের একটা মেয়ে। আশ্রমের মেয়ের প্রতি তোর এত কিসের আগ্রহ? তুই মেয়েটাকে কেন জিজ্ঞাসাবাদ করতে এসেছিস? দেখ, আশ্রমে ওরা অনাথ, তোরা অনাথ মেয়েদেরও পিছু ছাড়বি না। তখন স্বয়ংভু বলতে থাকে, কালবশ মামা, তুমি এসব কি বলছো? তখনই কালবশ মামা বলতে থাকে, হ্যাঁ, তুই চলে যা স্বয়ংভু, তুই চলে যা। তখন স্বয়ংভু বলতে থাকে, না, কার দোষ ছিল, কে অপরাধী, সেটা আমাকে জানতে হবে। তারপরে আমি সেই অনুযায়ী তাকে অ্যাকশন নেব। তখনই কালবশ মামা বলতে থাকে, তুই অ্যাকশন নিবি? তুই এই পিথাকে কিচ্ছু করতে পারবি না, পিথাকে কোনো রকম কোনো শাস্তিই তুই দিতে পারবি না। যা শুনে স্বয়ংভু পুরো চমকে যায়। তখন স্বয়ংভু বলতে থাকে, তুমি কি করে জানলে আমি দিতে পারবো না? তখনই কালবশ মামা বলতে থাকে, ফোন কর তুই, তুই এখনই ফোন কর বৈদেহী মুখার্জিকে, রাজনীত মুখার্জিকে আর কৌশিকী মুখার্জিকে। তারা যদি পারমিশন দেয় তাহলে ওই মেয়েটাকে আমি তো সামনে এনে দেবো, তুই পারমিশন নে। তখন স্বয়ংভু বলতে থাকে, কেন এরকম করছো কালবশ মামা? আমি তো শুধু জিজ্ঞাসাবাদ করব। তখন কালবশ বলতে থাকে, না, তুই আশ্রমের কিছুই না, তুই এখন না মুখার্জি পরিবারের হয়ে গেছিস। তুই তো রিটায়ার্ড পেলে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাবি, তুই কোটি কোটি টাকার সম্পদের মালিক হবি। তুই সেই মুখার্জি পরিবারে আছিস, তাই তুই এখন অনাথ মেয়েদেরকেও ছাড়ছিস না। অনাথ মানুষের কষ্ট কি তুই বুঝতে পারছিস না? তখন স্বয়ংভু বলতে থাকে, এটা কেন বলছো তুমি? আমিও তো অনাথ ছিলাম, আমিও তো এখানে বড় হয়েছি কালবশ মামা। তখন কালবশ মামা বলতে থাকে, তুই অনাথ বলেই তো তোকে কিন্তু এখনো মুখার্জি পরিবারে কেউ মেনে নেয়নি, কেউ না। এমনকি তুই এখনো সেই অনাথের মতোই থাকিস, তোর সাথে কেউ মেশে না। তখন এই কথাতে স্বয়ংভু অবাক হয়ে যায় আর বলতে থাকে, কালবশ মামা, কেন তুমি এগুলো বলছো? তখন কালবশ বলতে থাকে, তুই চলে যা স্বয়ংভু, এখান থেকে তুই চলে যা। তখন স্বয়ংভু বলতে থাকে, তুমি ওই মেয়েটাকে আড়াল করে রাখতে চাইছো, কিন্তু ওই মেয়েটাকে তো আমি ধরবই, ওই মেয়েটাকে আমি খুঁজে বের করবই। তখনই কালবশ মামা বলতে থাকে, না স্বয়ংভু, তুই খুঁজে বের করিস না। ওই মেয়েটাকে দেখলে যে তুই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি, কারণ ওই মেয়েটা যে একজন আগুন। যা শুনে স্বয়ংভু পুরো অবাক হয়ে যায়। তারপরে সেখান থেকে বেরিয়ে চলে যায়। এইদিকে কালবশ মামা কষ্ট পেতে থাকে। অন্যদিকে দেখা যাবে দুর্গা চা খেতে যায় দোকানে। তখনই সিগনালে একটা অন্ধ লোক পার হতে পারছিল না। তখন দুর্গা যাবে তার আগেই সেখানে চলে আসে কাকন। কাকন লোকটাকে পার করে দেয়। তারপরে কাকন যখন পার হবে ঠিক তখনই একটা গাড়ি এসে কাকনকে চাপা দেওয়ার চেষ্টা করে। আর তখনই দুর্গা সেটা দেখে কাকনকে সাথে সাথে বাঁচিয়ে নেয়। কিন্তু তখনই দুর্গা দেখতে পায় যে ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টের সেই স্বয়ংবর গাড়িটা আসছে। তখন তার সাথে সাথেই দুর্গা লুকিয়ে পড়ে।
তখন কাকনের কাছে চলে আসে সানভি, ওরা সবাই। আর এসে বলতে থাকে, কাকন তুই ঠিক আছিস তো? তখন কাকনদের দেখেই স্বয়ংভূ গাড়ি থেকে নেমে আসে আর এসে বলতে থাকে, সানভি কি হয়েছে? তখন সানভি বলতে থাকে, দেখ না বড়দা, মনে হলো যেন একটা গাড়ি কাকনকে ইচ্ছে করে চাপা দিতে এসেছিল, কিন্তু একটা মেয়ে কাকনকে বাঁচিয়েছে। তখন কাকন বলতে থাকে, মেয়েটা কোথায় গেল? কোথায় গেল? তখন স্বয়ংভূ বলে, কোন মেয়ে? তখনই কাকনের বন্ধুরা বলতে থাকে, হ্যাঁ, একটা পিঙ্ক কালার একটা শার্ট পরা, একটা কালো প্যান্ট পরা একটা মেয়ে ছিল এখানে। সে কোথায় চলে গেল কে জানে? কাকনকে বাঁচিয়েছিল। তখন স্বয়ংভূ অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছো তোমরা? আচ্ছা সানভি, তুমি বরং কাকনকে নিয়ে যাও। তারপরে কাকনকে নিয়ে ওরা বাড়ি চলে আসে। ওইদিকে দেখা যাবে দুর্গা সবটা আড়াল থেকে দেখতে পায়, দেখেই বলতে থাকে, এই লোকটাই তো আশ্রমে গিয়েছিল, কিন্তু এই লোকটার সঙ্গে এই মেয়েটার কি সম্পর্ক? আর এই মেয়েটা কি কানে টানে শুনতে পায় না নাকি, আর বলতে পায় না নাকি? তখন এই কথা ভেবেই দুর্গা অবাক হয়ে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে রাজনাথের কাছে উৎসব আসে। এসেই বলতে থাকে, ড্যাড তুমি কি বেরোচ্ছ? তখনই রাজনাথ বলতে থাকে, হ্যাঁ আমি বেরোচ্ছি। আজকে তো মিটিং আছে, কেন তুই যাবি না অফিসে? তখনই উৎসব বলতে থাকে, হ্যাঁ ড্যাড যাবো, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। তখন রাজনাথ বলে, বল। তখনই উৎসব বলতে থাকে, ড্যাড হিসাব মতো আর ১ মাস পরেই দুর্গার বয়স ২১ বছর হওয়ার কথা। তখন রাজনাথ বলে, হ্যাঁ। তখনই উৎসব বলতে থাকে, সেই দিন এই দুর্গার সবকিছুর উপরে বসার কথা। কিন্তু দুর্গা তো এখন নেই। দুর্গা কোন কালে মরে হয়তোবা কঙ্কালও হয়ে গেছে। তাহলে কেন বড়দি শুধু আশায় বুক বেঁধে আছে বলো তো? তুমিও তো একটু বড়দিকে বুঝাতে পারো। আর আমি এই ২০টা বছর অক্লান্ত পরিশ্রম করেছি। আমাকে যা বলা হয়েছে আমি সেটাই করেছি। কি না করেছি? কর্মচারীর মতো সবকিছু করেছি। আমি নিজেকে প্রমাণ করতে পারবো ড্যাড। ওই চেয়ারে বসাতে বলো বড়দিকে আর মেহেন্দিকে। তখনই রাজনাথ বলতে থাকে, কেন? তুমি কেন বসবে? তখন উৎসব বলতে থাকে, ড্যাড তুমি কেন বসতে পারছো না? সবকিছুর যোগ্য হলাম আমি। আমি আর মেহেন্দি। তাই বড়দির সঙ্গে তুমি কথা বলো। দুর্গা কোথা থেকে আসবে? তাহলে যে নেই তার জন্য কেন অপেক্ষা করবে? তখন রাজনাথ বলে, শোনো উৎসব, তোমাকে একটা কথা বলি। বিড়াল দিয়ে না কখনো হাল চাষ হয় না। তাই তোমাকে দিয়ে কখনো এসব হবে না। তুমি যেটা করেছো সেটা কর্মচারীর মতো কাজ করেছো। তুমি একটা স্যালারি প্রাপ্ত কর্মচারী। আর আমিও কর্মচারী। হ্যাঁ, কৌশিকীও কৌশিকীর জায়গার মতো কর্মচারী। যার পজিশন অনুযায়ী সে কাজ করছে। কিন্তু এই যে সবকিছু সামলাবে, যে সবকিছুর ঊর্ধ্বে থাকবে, সে কিন্তু এখনো আসেনি। আসবে। আমার বিশ্বাস যে সে আসবে। তখন উৎসব বলতে থাকে, আর যদি দুর্গা না আসে? তখন রাজনাথ বলতে থাকে, যদি দুর্গা না আসে তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, এই সবকিছু তোমার নামে করে দেব। তুমি বসবে ওই চেয়ারে। তখন উৎসব বলতে থাকে, ড্যাড তুমি ভেবেচিন্তে বলছো তো? তুমি ঠিক বলছো? তখন রাজনাথ বলতে থাকে, হ্যাঁ আমি ঠিক বলছি। যদি দুর্গা না আসে তাহলে তোমাকে মালিক করব আমি। আর ওই চেয়ারে তুমি বসবে। আমি নিজে কৌশিকের সঙ্গে কথা বলবো। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে দুর্গা আসবেই। মাটি খুঁড়ে হোক, পাতাল থেকে হোক, যেখান থেকে হোক, দুর্গা আসবেই। তখন এই কথা শুনেই উৎসব চমকে যায়। তখন রাজনাথ চলে গেলেই উৎসব কেউ একজনকে ফোন করে। ফোন করে বলতে থাকে, আমার ড্যাডের উপরে ২৪ ঘন্টা নজর রাখ। ঠিক আছে? আমার মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে। তখন উৎসব ফোনটা রেখেই বলতে থাকে, ড্যাড তুমি এতটা শিওর হয়ে কি করে বললে যে দুর্গা আসবেই? নিশ্চয়ই কিছু একটা আছে। আর তুমি যেটা বললে না যে দুর্গা না আসলে আমি বসবো, ঠিকই সেটা হবে। আমি কিছুতেই দুর্গাকে আসতে দেব না। কিছুতেই না। এই কথা ভেবে উৎসব এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে কৌশিকে কাকনের কাছে ছুটে আসে। এসে বলতে থাকে, কাকন কি হয়েছে? তখন সানভি বলতে থাকে, আসলে বড়দি, আমার মনে হলো যেন গাড়িটা ইচ্ছে করে কাকনকে ধাক্কা দিতে এসেছিল। কিন্তু কোথা থেকে যেন একটা মেয়ে এসে ওকে বাঁচিয়ে নিয়েছে। তখন স্বয়ংভূ বলতে থাকে, হ্যাঁ, মেয়েটাই ওকে বাঁচিয়ে নিয়েছে। তখনই কৌশিকী বলতে থাকে, সেটা তো একটা অ্যাক্সিডেন্টও হতে পারে। তখন দেবু বলে, না, এই পরিবারের কে যে কখন কোন খেলায় মেতে ওঠে সেটা কেউ কখনো বলতে পারে না। তাই কে যে কখন কাকে মেরে ফেলবে সেটাও কেউ জানে না। তাই এটা যে অ্যাক্সিডেন্ট সেটাও বলা যাচ্ছে না। আবার কেউ যে ইচ্ছে করে করাচ্ছে সেটাও বলা যাচ্ছে না। তখন স্বয়ংভূ বলতে থাকে, তোমরা চিন্তা করো না। আমি সেটা তদন্ত করে দেখব। সবকিছু আমি দেখব। তখন এই কথা বললেই কাকনকে কৌশিকী জিজ্ঞাসা করতে থাকে, কাকন তোমাকে কে বাঁচিয়েছে? তুমি দেখেছিলে? কিন্তু কাকন কোনো কথাই বলতে পারে না। তখন কৌশিকী বলতে থাকে, কাকনকে ডক্টর দেখানো দরকার। ওর কোমা-টোমা হয়নি তো? তখন স্বয়ংভূ বলতে থাকে, না বড়দি, ওর কিচ্ছু হয়নি। ওর কিচ্ছু হবে না। কারণ মেয়েটা ওকে বাঁচিয়ে নিয়েছিল। তাই সবকিছু আমি দেখছি। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।